ভেক্টরের ৩ নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে ভেক্টরের যোগ বিয়োগের নিয়মগুলো দেখেছিলাম। লাস্ট আমাদের টপিকটা ছিল আমরা মেইনলি ফোকাস করেছিলাম ভেক্টরের যোগের ক্ষেত্রে ত্রিভুজ বিধি এবং সামান্তরিক বিধিটা। আমরা সামান্তরিক বিধিতে লাস্ট কি দেখেছিলাম, আমাদের একটা সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর যদি দুইটি ভেক্টর একই সময়ে ক্রিয়া করে, তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী আমাদের এই দুইটা ভেক্টরের লব্ধিটা হবে তার কর্ণ বরাবর। কর্ণটা যদি সি হয় তাহলে আমাদের সূত্রটা ছিল লব্ধির মান। লব্ধির মানটা ছিল এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি কজ আলফা। আলফাটা কি ছিল? আলফা এ এবং বি এর মধ্যবর্তী কোণটা। এখান থেকে আমরা কয়েকটা কন্ডিশনটা দেখাই। কন্ডিশনটা এখানে যদি এই আলফার মানের বিভিন্নতার উপর নির্ভর করে আলফার মানটা তত চেঞ্জ হবে, এই লব্ধির মানটাও কি চেঞ্জ হবে। আমরা চিন্তা করতে পারি আলফার মানটা, এটা সামান্তরিকটা কি আয়তও কিন্তু এক ধরনের সামান্তরিক, তাই না? তাহলে এই আলফার মানটা যদি কি হয়, যদি 0 ডিগ্রি হয়, তাহলে কি হবে আমাদের কজ আলফার মানটা তাহলে কত হবে? কস আলফার মান হবে 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এটা হচ্ছে কন্ডিশন 1। তাহলে আমাদের সি এর মানটা আমাদের 1। সি সমান হবে এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি, তাই তো? কারণ কজ আলফার মান 1। দেখো তো এটা কোনটা সূত্র? এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে কি লেখা যায়? সি সমান এ প্লাস বি। এটা মেইনলি কি? এটা মেইনলি দুইটা ভেক্টর যদি 0 ডিগ্রিতে ক্রিয়া করে, মানে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, একই দিকে মানে এই এ ভেক্টরটাও এদিকেই ছিল আর বি ভেক্টরটাও কি একই দিকে ছিল। যদি একই দিকে দুইটা ভেক্টর ক্রিয়া করে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদের লব্ধির মানটা হবে কি? সর্বোচ্চ। এটা কি? এটা সর্বোচ্চ। দুইটা ভেক্টরের মানের যোগফল, এটা সর্বোচ্চ হবে। আরেকটা দ্বিতীয় কন্ডিশন কি হতে পারে? এটা যদি আলফার মানটা কি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে কজ আলফার মান কত? কজ 90 ডিগ্রি সমান 0, তাই না? তাহলে এটা সমান সি সমান কি লেখা যায়? সি সমান লেখা যায় এ স্কোয়ার বি স্কোয়ার। এই টার্মটা তো 0, এটা। তাহলে দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রিতে ক্রিয়া করে, মানে একটা ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে, একটা তার 90 ডিগ্রিতে ক্রিয়া করতেছে, হ্যাঁ, এই কোণের মানটা 90 ডিগ্রি। তাহলে তাদের লব্ধি কি হবে? ভেক্টর দ্বয়ের মানের বর্গের সমষ্টির বর্গমূল। আবার আরেকটা কন্ডিশন কি হতে পারে? আরেকটা কন্ডিশন হতে পারে তাদের মধ্যবর্তী কোণ যদি কি 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি মানে কি? একটা ভেক্টর যদি এদিকে ক্রিয়া করে, এটা যদি এ হয়, তার বিপরীত দিকে আরেকটা ভেক্টর কি ক্রিয়া করবে, তাহলে কি তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এটা বি। আর কজ 180-র মান কত? কজ 180-র মান -1, তাই না? তাহলে ওটা আমাদের কি হয়? আমরা একটু পরবর্তী পেজে যাই। তাহলে আমাদের কজ 180 ডিগ্রির মান -1। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায়? লব্ধির মানটা এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab, এটা কি -1। তাহলে এটা কি লেখা যায়? এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, বা এটা দেখো তো কার সূত্র? এ, এটা মূলত আমরা কিন্তু এখানে জানি না এ ভেক্টরের মানটা বড় নাকি বি ভেক্টরের মানটা বড়, আমরা কিন্তু সেটা জানি না। তাহলে এটাকে কি লেখা যায়? এই চিহ্নটা মানে দুইটা ভেক্টরের কি বিয়োগফল। আমরা যদি এরকম দেই, এটার মানে বোঝাবে কি? দুইটার পার্থক্যটা বোঝাবে। এ বি যদি বড় হয় তাহলে বি আগে থাকবে, এ যদি বড় হয় তাহলে এ আগে থাকবে। কিন্তু এই চিহ্নর মানে পার্থক্য বোঝাবে, মানে ডিরেক্ট, মানে বিয়োগ বোঝাবে না। এটার মানে পার্থক্য।
তাহলে আমরা এখানে কি চিহ্ন দিব? এটা কিন্তু a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাই না? তাহলে পার্থক্য হোল স্কয়ার, এটাকে কি লেখা যায়? a মাইনাস বি। হ্যাঁ, তাহলে আমাদের দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাদের লব্ধির মানটা হবে তাদের ভেক্টর দ্বয়ের মানের পার্থক্যের সমান। এটা ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। আসলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে মেইনলি উপাংশ নিয়ে। হ্যাঁ, ভেক্টরের উপাংশ। তাহলে আমরা ভেক্টরের উপাংশতে যাই। ভেক্টরের উপাংশ, ভেক্টরের উপাংশ। আচ্ছা, উপাংশটা কি? আমরা হচ্ছে গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে লব্ধি। ভেক্টরের লব্ধিটা কি? লব্ধি হচ্ছে দুইটা বা ততোধিক ভেক্টর যদি কোনো বিন্দুতে ক্রিয়া করে তাদের মিলিত প্রভাবটাকে কি বলে? তাদের মিলিত প্রভাবটাই হচ্ছে লব্ধি, তাই না? মিলিত প্রভাবটাই হচ্ছে লব্ধি। যেমন ধরো এদিকে একটা ভেক্টর ক্রিয়া করলো, আবার ধরে নেই এদিকে একটা ক্রিয়া করলো, এদিকে একটা ক্রিয়া করলো, আবার এদিক থেকে এখানে ক্রিয়া করলো, এই ক্রিয়া করলো। তাহলে এদের একটা মিলিত যে প্রভাবটা হবে, ওই মিলিত প্রভাবটাকে আমরা কি বলি? মিলিত প্রভাবটাকে বলি হচ্ছে আমরা এর লব্ধি। আমরা ধরে নিলাম হচ্ছে এদিক বরাবর লব্ধিটা মানে হচ্ছে এই সবগুলা ভেক্টরের ফলাফলটা কি? এই যে এই সবুজ লাইনটা, সবগুলা ভেক্টরের ফলাফলটা হচ্ছে এই সবুজ লাইনটা। তাহলে এটাই হচ্ছে লব্ধি। তাহলে অনেকগুলা ভেক্টর যোগ হয়ে যখন একটা ভেক্টর হবে তখন ওই একটা ভেক্টরকে আমরা বলছি লব্ধি। কিন্তু এরকম যদি হয় আমার একটা ভেক্টর দেওয়া আছে, ধরো হচ্ছে সাপোজ এরকম একটা ভেক্টর দেওয়া আছে। দেখো, এরকম একটা ভেক্টর যে দেওয়া আছে, ধরো একটা বস্তুর উপর এটা ক্রিয়া করছে, আমরা ধরে নিলাম একটা বস্তুর উপর এই ভেক্টরটাকে, এটা একটা বল চিন্তা করলাম। আচ্ছা, আমরা যে হচ্ছে এই বলটাকে আমরা চিন্তা করে নিচ্ছি এটা হচ্ছে ভূমি আনুভূমিক, এটা হচ্ছে বরাবর হচ্ছে লম্ব, তাই না? চিন্তা করলাম। আচ্ছা, আমরা যে বস্তুটাকে এরকম কোনাকুনি ভাবে টানতেছি, এদিকে টানতেছি বস্তুটাকে, আচ্ছা বস্তুটা কি এদিকেই যায়? এদিকে কিন্তু যাবে না। বস্তুটা কোন দিকে যাবে? এই যে ভূমি বরাবর যাবে, তাই না? তাহলে আমি যেদিকে ভেক্টরটা দিচ্ছি সেদিকে কিন্তু যাচ্ছে না। তার মানে হচ্ছে আমার এই যে ভেক্টরের এই বলের যে প্রভাবটা আমি এদিকে বলটা দিচ্ছি এদিকে, কিন্তু বলের প্রভাবটা কোন দিকে কাজ করতেছে? আনুভূমিক বরাবর কাজ করতেছে। সেই জন্যই তো হচ্ছে এই বস্তুটা এই কোনাকুনি না গিয়ে এদিকে যাচ্ছে, তাই না? তার মানে কোনো একটা ভেক্টর যদি সোজাসুজি উলম্ব বরাবর, এটাকে বলা হচ্ছে উপরের দিকে বলে উলম্ব, এটা হচ্ছে উলম্ব, এদিকে বলে হচ্ছে আনুভূমিক। তাহলে কোনো একটা ভেক্টর যদি সরাসরি আনুভূমিক বা উলম্বভাবে ক্রিয়া না করে এরকম কোনাকুনি ভাবে ক্রিয়া করে, মানে হচ্ছে ভূমির সাথে কোনো একটা কোণ উৎপন্ন করে ক্রিয়া করে, তাহলে ওই ভেক্টরটা কি, ভেক্টরটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যাবে। বিভিন্ন ভাগে বলতে কি, বিভিন্ন ভাগ হচ্ছে আমরা এই ভেক্টরটাকে বিভিন্ন দিকে এর প্রভাবটা বিবেচনা করতে পারি। যেমন এর আনুভূমিক বরাবর এর প্রভাব বিবেচনা করতে পারি, উলম্ব বরাবর করতে পারি, মানে একটা নির্দিষ্ট কোণে এর প্রভাবটা আমরা হচ্ছে বের করতে পারি। তাহলে প্রভাব বের করার ক্ষেত্রে আমাদের একটা এই যে একটা ভেক্টরকে যে বিভিন্ন ভাগে ভাগ করতেছি, এই বিভিন্ন ভাগগুলাকেই বলা হচ্ছে কি? উপাংশ। এই ভাগগুলাকে বলা হচ্ছে কি? ভেক্টরের উপাংশ। তার মানে একটা ভেক্টরকে যদি বিভিন্ন ভাগে ভাগ করা যায় ওই প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে ভেক্টর উপাংশ। আর ভেক্টরের লব্ধিটা কি? লব্ধিটা হচ্ছে অনেকগুলো ভেক্টর মিলে যদি একটা ভেক্টর হিসেবে কাজ করে তাহলে ওটাকে বলা হচ্ছে, ওই যে নতুন ভেক্টরটা পেলাম ওটা হচ্ছে ভেক্টরের লব্ধি। তাহলে ভেক্টরকে উপাংশে কিভাবে ভাগ করে? উপাংশে ভাগ করার নিয়মটাই হচ্ছে আমাদের উপাংশ সূত্র। আমরা ধরে নিচ্ছি হচ্ছে
আমরা ধরে নিচ্ছি একটা ভেক্টর হচ্ছে, আমরা আনুভূমিক আগের দিকটা দিয়ে নেই। এটা হচ্ছে আনুভূমিক দিকে, এটা হচ্ছে আনুভূমিক দিক, এটা হচ্ছে উলম্ব দিক। হ্যাঁ, এটা উলম্ব দিক, মানে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। হ্যাঁ, তাহলে আমরা চিন্তা করলাম একটা ভেক্টর, একটা ভেক্টর এরকম ভাবে ক্রিয়া করছে, এবং এটা কি এই ভেক্টরটা ভূমির সাথে আলফা কোণ উৎপন্ন করছে, এবং আনু হচ্ছে এটা ভূমি বা আনুভূমিক, আর এটা হচ্ছে উলম্ব। উলম্বের সাথে কত আমরা ধরলাম বিটা কোণ উৎপন্ন করছে। হ্যাঁ, তাহলে একটা ভেক্টরকে যখন আমরা যার দিকে উপাংশটা বের করব, তার দিকে আমরা যদি বলি তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত, এটা আমরা একটা একটা ভেক্টর ধরে নিলাম। হ্যাঁ, তাহলে যার দিকে আমরা উপাংশ বিবেচনা করব তার সাথে হবে কজ, যার দিকে, যার দিকে সেটা হচ্ছে কজ, আর হচ্ছে যার দিকে বিবেচনা করব তার লম্ব দিকে, তার লম্ব দিকে সাইন। তাহলে কি হচ্ছে, আমরা যদি এক্স অক্ষ বরাবর এই যে আনুভূমিক বরাবর যদি এফ এর প্রভাবটা বিবেচনা করি, তাহলে আনুভূমিক বরাবর প্রভাবটা হবে হচ্ছে, দেখো এখানে শুধু কিন্তু এফ লিখছি, এফ মানে কি, এই এফ মানে হচ্ছে এই এফ ভেক্টরের মান, তাই না? তাহলে আনুভূমিক বরাবর এই ভেক্টরটার প্রভাব হবে এফ কস থিটা, আর এর লম্ব বরাবর কোনটা আছে, এটা, তাহলে উলম্ব বরাবর এই ভেক্টরটার প্রভাব হবে এফ সাইন থিটা, তাই না? তাহলে যার একটা ভেক্টরকে যখন আমরা বিভাজন করব, আনুভূমিক বরাবর হবে হচ্ছে কজ, এবং তার লম্ব বরাবর হবে হচ্ছে সাইন। তাহলে আমি যে দিকে চিন্তা করব তার দিকে হবে কজ, এবং যে দিকের সাথে চিন্তা করছি তার লম্ব বরাবর হবে কি সাইন। এটা যে আনুভূমিক বরাবরই হবে তা কিন্তু না, আনুভূমিক বরাবর হতে হবে এটাই আসলে না। আমরা আরেকটা উদাহরণ দেখি। আমরা একটা ভেক্টর বিবেচনা করছি হচ্ছে, এটা একটা ভেক্টর, আমরা কি আনুভূমিক দিকে যে ভূমির সমান্তরালি হতে হবে তা কিন্তু না, আমরা যেটাকে আনু ভূমি বিবেচনা করব ওইটাই। আমরা এখানে ভূমি বিবেচনা করলাম কোন দিকে, সরি, এটাকে আমরা ভূমি বিবেচনা করলাম, তাহলে আমাদের লম্ব কোন দিকে হবে, এই যে আমরা যেটাকে ভূমি বিবেচনা করছি তার লম্ব দিকেই হবে কি, তার সাথে 90 ডিগ্রিতে যেটা থাকবে ওইটাই হচ্ছে হবে তার লম্ব বা উলম্ব। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমরা লম্বটা হচ্ছে এই উপরের দিকে কেন চিন্তা করলাম, নিচের দিকে কেন চিন্তা করলাম না? কারণটা হচ্ছে কি, আমাদের লব্ধিটা সব সময় কোন দিকে হয়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী স্থানে হয়। আমরা কিন্তু হচ্ছে এটা গত ক্লাসে বলছিলাম, লব্ধি হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী স্থানে। আমরা যদি এই উলম্বটা, এই উলম্বটা যদি এদিকে দিতাম, তাহলে কি আমাদের লব্ধিটা তো বাইরে চলে গেল, তাই না? লব্ধিটা থাকতে হবে সবসময় দুইটা ভেক্টরের মধ্যবর্তী স্থানে, তার মানে এটা কিন্তু বাইরে হবে না। এটা তাহলে কোন দিকে, এটা হচ্ছে উলম্ব, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এখন আমরা কি প্রথমে এখানে এটাকে যদি কি থিটা ধরি, তাহলে এটা কি হবে, এটা যদি ভেক্টরটা হয় কি আমরা এ ভেক্টর ধরে নিলাম, তাহলে এক্স অক্ষ বরাবরের প্রভাবটা কি এ কস থিটা, তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রভাবটা কি, আচ্ছা আমরা পূর্ববর্তী লেকচারে একটা, দেখো এখানে একটা জিনিস
দেখাই দেওয়ার উচিত ছিল। এখানে হচ্ছে আমরা যে আনুভূমিক বরাবর যে হচ্ছে cos থিটাটা নিচ্ছি, আমাদের কিন্তু এই উলম্ব বরাবর উপাংশটা বের করার জন্য আর কোনো চিন্তা করতে হচ্ছে না। এখানে কিন্তু এই থিটাটাই হবে, যার সাথে আমরা cos নিছি, যার সাথে আমরা প্রভাব প্রথমে বিবেচনা করছি, সেখানেই কিন্তু এটা কোণ কিন্তু ওই সেমটাই হবে, শুধু এখানে কি হবে, সাইন হবে। হ্যাঁ, তাহলে দেখো তো এটা তাহলে কি, এটা হচ্ছে এ cos থিটা, তাহলে এটা কি হবে, এটা হবে এ সাইন থিটা। ওকে, তাহলে এর প্রভাব হচ্ছে আনুভূমিক বরাবর cos থিটা, উলম্ব বরাবর কি হচ্ছে, উলম্ব বরাবর সাইন থিটা। এখন আমরা বলতে পারো যে হচ্ছে এটা তো আমরা এক্স এর সাথে কোনটা নিলাম, আমরা যদি ওয়াই এর সাথে কোনটা নিতাম, আচ্ছা আমরা কি বলছি, যার সাথে আমরা কোণ নেই সে হবে কি cos, তাই না? যার সাথে কোণ সে হবে cos। এটা যদি বিটা হয় তাহলে এটা কি হবে, এ cos বিটা, এদিকে কি হবে, এ সাইন বিটা। এটার এই দুইটার মান সমান সমান হবে। হ্যাঁ, এটার মান সমান সমানই হবে, তার মানে আমরা যার সাথে কোণটা নিব তাকে ধরবো আমরা হচ্ছে cos, আর যার সাথে কোণ থাকবে না, মানে যার সাথে আমরা cosটা নিলাম তার লম্ব বরাবর যেটা হবে ওটা হবে সাইন। হ্যাঁ, এটাই হচ্ছে ভেক্টর উপাংশ সূত্র। এখন আরেকটা কথা আসতে পারে, দেখো এখানে কিন্তু আমরা একটা ভেক্টরকে কিন্তু শুধু দুইটা ভাগে ভাগ করা যায় না, একটা ভেক্টরকে কি অসংখ্য ভাগে ভাগ করা যায়, বিভিন্ন কোণে অসংখ্য ভাবে ভাগ করা যায় একটা ভেক্টরকে। ধরো এটা একটা ভেক্টর আছে, দুঃখিত, এটা একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে কি আমরা অসংখ্য ভাগে ভাগ করতে পারবো, কিন্তু এইখানে আমরা কি করছি, এখানে কিন্তু আমরা বলে দিছি একটা হচ্ছে আনুভূমিক, আরেকটা হচ্ছে কি উলম্ব, মানে আমরা কোন কোন দিকে ভাগ করব এটা বলে দিছি, একটা আনুভূমিক আর একটা উলম্ব। কিন্তু এটা যদি না বলা হয় তাহলে একটা ভেক্টরকে কত ভাগে ভাগ করা যায়, আসলে একটা ভেক্টরকে হাজার হাজার ভাগে ভাগ করা যাবে, বিভিন্ন কোণে ভাগ করা যাবে। বিভিন্ন কোণগুলা কি, ধরো এখানে একটা ভাগে ভাগ করা যাবে, এখানে একটা ভাগে ভাগ করা যাবে, এখানে ভাগ করা যাবে, এখানে ভাগ করা যাবে। এগুলা কি, এগুলা হচ্ছে বিভিন্ন কোণে। ধরো এটার সাথে এটা যদি হয় θ1, এটা হবে হচ্ছে θ2, এটা কি, এটা কত কোণ, এটা ধরলাম আমরা β1, এটা হচ্ছে কি β2। তার মানে কি বিভিন্ন ভাগে ভাগ করা যাবে। তাহলে আমরা যদি এই যে এই 2 নাম্বার লাইনটার সাথে এই θ2 লাইনটার সাথে যদি ভাগ করতে চাই, এটার আনুভূমিক কত হবে, এটা আনুভূমিক, এটা যদি হয় a ভেক্টর, তাহলে এটা কোন দিকে হবে, এটা হচ্ছে a cos θ2, এটা কি θ1, তাহলে এটা কি হয় a cos θ1। এদিকে যদি ভাগ করতে চাই এটা বরাবর, তাহলে এটা কি হয় a cos β1, কারণ ওর সাথে কি β1 কোণ উৎপন্ন করছে। আবার এর সাথে যদি করতে চাই তাহলে cos β1 β2। আর এই যে এদের প্রত্যেকটা লম্ব বরাবর কি হবে, শুধু cos এর জায়গায় সাইনটা হবে। হ্যাঁ, একটা ভেক্টরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, একটা ভেক্টরকে বিভিন্ন এই যে ভাগগুলা করতেছি, এই ভাগগুলাকে আমরা কি বলতেছি, উপাংশ বলতেছি। তাহলে এই যে এইটা যদি কি হয়, এটা একটা ভেক্টরের প্রভাব, একটা ভেক্টরের আনুভূমিক বরাবর হচ্ছে cos হয়, উলম্ব বরাবর সাইন হয়। কিন্তু এই যে দুইটা ভেক্টর যে এখানে ভাগ করছি আনুভূমিক উলম্ব, এরা যদি পরস্পর লম্ব না হয়, হ্যাঁ, মানে একটা ভেক্টরকে বুঝায় বলছি, ধরো এটা একটা ভেক্টর, এই যে এই ভেক্টরটাকে যে আমরা ভাগ করতেছি, হ্যাঁ, এই যে ভেক্টরটা এতক্ষণ আমাদের কি ছিল, এতক্ষণ ছিল হচ্ছে আনুভূমিক ছিল এরকম, এবং এর লম্ব বরাবর ছিল। এটা কি তাদের যে উপাংশগুলা, এটা উপাংশ, উপাংশ, উপাংশগুলা কি পরস্পর কিন্তু লম্ব ছিল, কিন্তু উপাংশগুলা যদি পরস্পর লম্ব না থাকে তখন আমাদের প্রভাবটা কেমন হবে, তাহলে তখন প্রভাবটা কেমন হবে দেখি। ধরো এটা কি, এটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে এদিকে, দেখো তো এখন কি তারা কি পরস্পর লম্ব, উপাংশগুলা কিন্তু এবার পরস্পর লম্ব না, এটা পরস্পর লম্ব না। পরস্পর যদি লম্ব না হয়, এটাকে আমরা ধরে নিলাম কি এ ভেক্টর, যদি পরস্পর লম্ব না হয় তাহলে এ ভেক্টরটা এর সাথে কোণ উৎপন্ন করতে হচ্ছে, আমরা ধরে নেই
আলফা ধরে নিতে পারি, এর সাথে কি বিটা ধরে নিতে পারি। এটাকে যদি কি আমরা এই এটাকে যদি এক্স বিবেচনা করি, মানে এবার কিন্তু এটা এক্স অক্ষ বোঝাচ্ছি না, হ্যাঁ, মানে এমনি এক্স এর দিকে, এটা হচ্ছে ওয়াই এর দিকে, এবং তারা পরস্পর কি লম্ব না। তার মানে আলফা প্লাস বিটার মান, আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি না, 90 ডিগ্রি না। তাহলে যদি 90 ডিগ্রি না হয়, তাহলে এই যে এ ভেক্টরটার এক্স অক্ষ বরাবর প্রভাবটা কত হবে? এক্স অক্ষ বরাবর প্রভাবটা হবে হচ্ছে, আমরা প্রথমে হচ্ছে কি উপরে দিব হচ্ছে এ, এই যে এ, আমরা যদি শুধু এ লিখি তার মানে কি বোঝায়? এ ভেক্টরটার মান বোঝায়, তাই না? এ, আর প্রথমে এ দিয়ে দিব, নিচে দিব হচ্ছে সাইন আর দুইটা কোণের, এই যে এক্স আর ওয়াই এর মধ্যবর্তী টোটাল কোণের যোগফলটা, টোটাল কোণটা কত? আলফা বি। আর উপরে দিব হচ্ছে সাইন, আমরা দেখো তো কার দিকে ভেক্টরটা বিবেচনা করছি? এক্স এর দিকে বিবেচনা করছি। আমরা যদি এক্স এর দিকে বিবেচনা করি, তাহলে এখানে কোনটা দিব হচ্ছে বিটা। আর যদি ওয়াই বরাবর বিবেচনা করি, নিচে কি, নিচে সেম, নিচে হচ্ছে সাইন তাদের মধ্যবর্তী কোণ দ্বয়ের যোগফল। আর উপরে কি হবে? এ। এবার দেখো তো আমরা কার দিকে বিবেচনা করছি প্রভাব? আমরা প্রভাব বিবেচনা করছি হচ্ছে ওয়াই এর দিকে। তাহলে এইখানে কোনটা হবে হচ্ছে এক্স এর সাথে, এক্স এর দিকে যে কোনটা উৎপন্ন করছে ওইটা হবে এইখানে। তাহলে ক্লিয়ার? আজকের আলোচনার বিষয়টা ছিল হচ্ছে একটা ভেক্টর উপাংশ এবং উপাংশকে কয়ভাবে ভাগ করা যায়। একটা ভেক্টরের উপাংশ কি অসংখ্য হতে পারে, কিন্তু অসংখ্য হওয়ার মধ্যে এদের কি আনুভূমিক বরাবর, লম্ব বরাবর ভাগ করা যায়, আবার বিভিন্ন দিকেও ভাগ করা যায়। আমরা হচ্ছে যখন আরো উদাহরণ ম্যাথের মাধ্যমে উদাহরণ করব, তখন আরো এগুলো আমাদের কাছে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। এরপর যদি উপাংশ দুইটা পরস্পর যদি লম্ব না হয়, তাহলে ওই দিকগুলা বরাবর এই যে এ ভেক্টরের প্রভাবটা, এ ভেক্টরের প্রভাবটা কিভাবে বের করে, এই সূত্রগুলা দেখলাম। তাহলে আমরা যখন হচ্ছে আরো এসব নিয়ে আরো ডিটেলস আলোচনা করব, ম্যাথ করব, তখন হচ্ছে এগুলো আমাদের কাছে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ।